আমরা দ্বিতীয় অধ্যায় আসলে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো জি স্যার। প্রাণীর পরিচিতি। এখানে তিনটা প্রাণী আছে, একটা হলো হাইড্রা, এটা হলো লিডারিয়া পর্বের, আর এটা হচ্ছে গ্রাসোফার ঘাসফড়িং, এটা হলো আর্থ্রোপোডা পর্বের, আর আরেকটা হচ্ছে রুই মাছ, যেটা হলো কর্ডাটা পর্ব। তো আমরা লিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা সম্পর্কে বিস্তারিত জানবো। তো আজকে আমরা শুরু করবো যে টপিক গুলো, সেটা হলো হাইড্রার ক্লাসিফিকেশন, হাইড্রার বাহ্যিক গঠন, এবং হাইড্রার ভূমিত্বক। স্যার, প্রথম অধ্যায়ের স্তন্যপায়ী প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাস লাগবে না? কোথায়? স্যার, আবার প্রথম অধ্যায়ের একদম লাস্টে স্তন্যপায়ী প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাসটা লাগবে না প্রথম অধ্যায়ে? না, ওগুলো লাগবে না। হ্যাঁ, ওগুলো হলো প্র্যাকটিক্যালের জন্য, ওগুলো লাগবে। ওগুলো যেগুলো পড়াইছে ওগুলো বললেই হবে। ওকে স্যার। আর হাইড্রার এপিডার্মিস, এপিডার্মিসের বাংলা হলো বহিত্বক। বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। ওগুলোর অবস্থান, গঠন আর কাজ সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা আসছি হাইড্রা। হাইড্রার আবিষ্কারক হলো আব্রাহাম ট্রিমলে। সালটা অত ইম্পর্টেন্ট না। নামকরণ ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, হাইড্রা নামকরণটা হলো এই কারণে যে গ্রিক একটা ড্রাগন যার নাম হলো হাইড্রা। হাইড্রা দেখতে অনেকটা বহু মাথাওয়ালা দৈত্যের নাই। হ্যাঁ, এই থেকে নামকরণ করা হয়েছে হাইড্রা। আমরা যদি হাইড্রার ছবিটা দেখি, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন দুইটা হাইড্রা, এ একটা হাইড্রা, এ একটা হাইড্রা। হ্যাঁ, এরকম একাধিক এই জায়গাটাকে এরকম একাধিক এই ছোট ছোট হাইড্রা একটা হাইড্রা থেকে তৈরি হতে পারে মুকুল সৃষ্টির মাধ্যমে, এবং যেটাকে দেখে অনেকটা বহু মাথাওয়ালা দৈত্য বা ড্রাগনের মতো মনে হয়। এ থেকে নামকরণ করা হয়েছে হাইড্রা। তো ক্লাসিফিকেশন এটা অনেকভাবে আসে। কখনো এটা আসে শ্রেণীবিন্যাসগত অবস্থান, কখনো আসে শ্রেণীবিন্যাস। হ্যাঁ, তো কিংডম মানে হলো রাজ্য, রাজ্যের নাম মিনিমেলিয়া। ফাইলাম মানে হলো পর্ব, লিডারিয়া। ক্লাস হলো শ্রেণী, হাইড্রোজোয়া। অর্ডার হলো বাংলা বর্গ, হাইড্রয়েডা। ফ্যামিলি গোত্র, হাইড্রিডি। গণ জেনাস, হাইড্রা। স্পেসিস, হাইড্রা ভালগারিস। যখন তোমরা এই ক্লাসিফিকেশনটা লিখবা, আমি এরকম ব্যাখ্যা করে লিখেছি, এরকম লেখার দরকার নাই। লিখলে এরকম সোজা করে লিখবা। তবে জেনাস হাইড্রা নিচে আন্ডারলাইন করবা, স্পেসিস হাইড্রা ভালগারিসের নিচে আলাদা আলাদা দুইটা আন্ডারলাইন করবা। ওকে স্যার, এর আগে দুইটা পেজ একটু দেখান না, স্ক্রিনশট নিব। কোনটা কোনটা? স্যার, এটার যে আগের দুটো আপনি দিয়েছিলেন এটা। এটা এটা আমি ওই দিয়ে দেবো, ওই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, স্যার, হলুদটা হলুদ। বলছি আমি পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নাই। আচ্ছা স্যার। আচ্ছা, হাইড্রা সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে, হাইড্রার পৃথিবীতে যে প্রজাতির সংখ্যা সেটা হলো 40টির মতো। কারণ হাইড্রা হলো একটা জেনাস, আর এই জেনাসের আন্ডারে 40টা প্রজাতি আছে। যেমন আমরা এখানে কয়েকটি প্রজাতি দেখতে পাচ্ছি: হাইড্রা ভালগারিস, হাইড্রা অলিগাক্টিস, হাইড্রা ভিরিডিসিমা। এখানে 3টে প্রজাতির কথা বলা হয়। প্রত্যেকটার জেনাস একই থাকবে হাইড্রা, কিন্তু প্রজাতি 40টি রয়েছে। এবং বাংলাদেশে কয়েকটা প্রজাতি পাওয়া যায়, তাদের মধ্যে 3টে প্রজাতির নাম এখানে দেওয়া হয়েছে। প্রথমটার নাম হলো হাইড্রা ভালগারিস। এই হাইড্রার বর্ণ হালকা হলুদ বাদামি, এবং এদের কোষিকা থাকে 6 থেকে 10টি। আমরা যে হাইড্রাটা পড়বো সেটা হলো হাইড্রা ভালগারিস। ভালগারিসের বাংলা এর আগে বলেছিলাম, কারণ মনে আছে ভালগারিস অর্থ কি? কেউ বলতে পারবা? কারোই মনে নাই। ভালগারিস অর্থ হলো যে সচরাচর, হ্যাঁ, সহজলভ্য। হাইড্রা অলিগাক্টিস এটা দেখতে কেমন? বাদামি বর্ণের, এর 6টা কোষিকা থাকবে, ফিক্সড। হাইড্রা ভিরিডিসিমা এটা হলো সবুজ বর্ণের, এর কোষিকার সংখ্যা 4 থেকে 8টি। এরপর আসবো হাইড্রার স্বভাব, বাসস্থান। বাসস্থান মানে হাইড্রা যে এলাকায় থাকে, আর স্বভাব মানে তার অভ্যাস বা তার আচরণ এগুলো। হাইড্রা হলো
একক মুক্তজীবী প্রাণী, এ কথার অর্থ কি বোঝো? একক মুক্তজীবী প্রাণী, একক মানে একাই থাকে, আর মুক্তজীবী মানে কি এরা স্বাধীনভাবে পানিতে চলাচল করতে পারে। এরা খাল বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, ডোবা প্রভৃতি স্বাদু পানির জলাশয়ে নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নতলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে অবস্থান করে। তাহলে এরা বিভিন্ন ধরনের ডোবা, নালায়, যে অনেক সময় নিমজ্জিত উদ্ভিদ হতে পারে, বা কোনো পাথর হতে পারে, বা কঠিন বস্তু হতে পারে, উদ্ভিদের পাতা হতে পারে, সেগুলোর সাথে হাইড্রা তার পাদচারটিকে লাগায়, এবং পাদচারটি পাতার সাথে লেগে থেকে হাইড্রা উল্টো হয়ে, হ্যাঁ, মানে তার যে হাইপোস্টোম বা দেহের মৌখিক প্রান্ত সেটা নিচের দিকে নিম্নমুখী হয়ে অবস্থান করে। যখন এদের ক্ষুধা লাগে, ক্ষুধার্ত অবস্থায় হাইড্রা তার দেহ এবং কোশিকাকে বড় করে বা প্রসারিত করে এবং পানিতে দুলতে থাকে। এরা মাংসাশী, মানে এরা শুধুমাত্র জ্যান্ত প্রাণী ভক্ষণ করে। মাংসাশী, মাংসাশীর ইংলিশ কেউ জানো? তিনটা নাম আছে, একটা হলো মাংসাশী, একটা হলো শাকাশী, আর একটা হলো সর্বভোগ। এই তিনটা ওয়ার্ড আগে থেকে পরিচিত। মাংসাশী হলো কার্নিভোর, কার্নিভোর। শাকাশী হলো হার্বিভোর। আর আরেকটা হলো সর্বভোগ, এটা হলো অমনিভোর। তাহলে মাংসাশীর ইংলিশটা কি? কার্নিভোর। তারা শুধু মাংসই খায়, তারা শুধু শাক পাতা খায়, তারা হলো হার্বিভোর। আর যারা সবকিছুই খায় তারা হলো অমনিভোর, সর্বভোগ। তাহলে এই মাংসাশী, শাকাশী আর সর্বভোগ, এই তিনটার মধ্যে মানুষ কোন ধরনের বলো তো? সর্বভোগ। হ্যাঁ, আমরা শাকও খাই আবার মাংসও খাই। থ্যাংক ইউ, অথই বললা না। আচ্ছা, কোশিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে, আর দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন সম্পন্ন করে। আমরা এর আগে ছবিটা দেখাইছিলাম, এটা হলো হাইড্রা। হাইড্রার আমরা এবার আসবো হাইড্রার বাহ্যিক গঠন। তো এটা হলো হাইড্রার দেহ। হাইড্রার দেহকে আমরা তিনটা অংশে ভাগ করি। কয়টা অংশ হাইড্রার? তিনটা অংশ। তিনটা অংশ কি কি? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোষিকা, হ্যাঁ, কোষিকার এখানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, কোষিকার ঠিক উপরের দিকে একটা প্লেট লাইক ফালার মতো, এটাকে আমরা বলবো হাইপোস্টোম। এটা হলো হাইপোস্টোম। হ্যাঁ, হাইপোস্টোমের নিচে আছে, এটা হলো কোষিকা। হ্যাঁ, কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেওয়া আছে। হ্যাঁ, আসলে 6 থেকে 10টা থাকতে পারে, 9টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। হ্যাঁ, তবে 6টার কম থাকতে পারবে না, 10টার বেশি থাকতে পারবে না। আঁকানোর সময় এটা খেয়াল রাখতে হবে, কমপক্ষে যেন 6টা থাকে। আবার এত কোষিকা দিলে যে 10টার বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু নাম্বার কম পেয়ে যাবে। ঠিক আছে, কোষিকা আঁকার সময় এটা খেয়াল করতে হবে। আর কোষিকার গায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি উঁচু উঁচু কিছু অংশ দেখতে পাচ্ছি, খেয়াল করছো? হ্যাঁ, মনে মনে হচ্ছে ওখানে ফোড়া হয়েছে। হ্যাঁ, এই ফোড়ার মতো গঠনগুলো হলো নিউমাটোসিস্ট ব্যাটারি। এর মধ্যে অনেক ধরনের নিউমাটোসিস্ট থাকে। আচ্ছা, এ হলো তাহলে হাইপোস্টোম। হাইপোস্টোমের গোড়ায় এটা হলো কোষিকা। আর কোষিকার ঠিক নিচের দিক থেকে শুরু করে এই পুরো অংশটা হলো দেহকাণ্ড। এটা হলো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে জননাঙ্গ থাকে, এটা হলো শুক্রাশয়, আর এটা হলো ডিম্বাশয়, আর থাকে হলো মুকুল। তাহলে হাইপোস্টোমের নিচ থেকে শুরু করে একবারে পাদ পাদচাকতির উপর পর্যন্ত অংশটা হলো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি থাকবে? শুক্রাশয় আর ডিম্বাশয় নামক জননাঙ্গ, আর থাকবে মুকুল। আর শেষের অংশটা হলো যেটা কোনো বস্তুর সাথে লেগে আছে, একবারে শেষ তল, এর নাম হলো পদতল বা পাদচাকতি। তাহলে হাইড্রার কয়টা অংশ কি আমরা বুঝতে পেরেছি? কে বলতে পারবো হাইড্রার কয়টা কয়টা অংশ? কি কি বলো তো? তিনটি কি কি? তিনটি অংশ। কি কি? প্রথম হচ্ছে এটা কি, প্রথম হচ্ছে কোষিকা না হাইপোস্টোম? হাইপোস্টোম। দ্বিতীয় অংশ হলো দেহকাণ্ড। দ্বিতীয় অংশ, দেহকাণ্ড, এবং তৃতীয় অংশ হচ্ছে পাদচাক গুড, পাদচাকতি।
পাদচারী। দেহকাণ্ডের মধ্যে কি কি থাকবে? দেহকাণ্ডের মধ্যে থাকবে জননাঙ্গ, শুক্রাশয় আর জননাঙ্গ, ডিম্বাশয়। কোনার থাকবে জননাঙ্গ, শুক্রাশয় আর আ- ডিম্বাশয়। আর থাকবে হলো মুকুল। হ্যাঁ, স্যার। আচ্ছা। তাহলে হার্টের বাহ্যিক গঠন, এদের আকার আকৃতি। হার্টটা দেখতে আসলে কেমন? হ্যাঁ, হার্টটা কিন্তু খালি চোখে দেখা মুশকিল। হ্যাঁ, খালি চোখে সাধারণত দেখা যায় না। হাইড্রার দেহ নরম, নলাকার, লম্বাটে। দেহ অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম এর আগে আমরা বুঝেছি এদের দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার। যদি আমরা এটা সেন্টিমিটার করি তাহলে হবে 1 থেকে 3 সেন্টিমিটার। এবং প্রস্থ 1 মিলিমিটার। হাইড্রার মৌখিক তল খোলা, দ্বিমুখিক তল বদ্ধ। ঠিক আছে, এটা হলো মৌখিক তল। মৌখিক তল মানে কি? মুখ ছিদ্র যেদিকে থাকবে। হাইড্রার মুখ ছিদ্র হলো এই অংশ। এই যে মুখ ছিদ্র আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হলো মুখ ছিদ্র। তাহলে হার্টের মুখ যেদিকে থাকবে সেটা হলো মুখ, ওরাল এন্ড বা মৌখিক প্রান্ত। আর মুখের ঠিক বিপরীত প্রান্তকে বলা হচ্ছে পাদচারী। হ্যাঁ, এটাকে বলা হয় বিমৌখিক প্রান্ত। তাহলে হাইড্রার দুইটা প্রান্ত আছে, মৌখিক প্রান্ত আর এটা হলো বিমৌখিক প্রান্ত। মৌখিক প্রান্ত খোলা আর বিমুখী প্রান্ত বদ্ধ। এই কথার অর্থ মানে কি? মৌখিক প্রান্ত খোলা। খোলা মানে কি? কেন এটা খোলা? কেউ বলতে কেউ বলতে পারবা? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ছিদ্র একটা আছে। কারণ মৌখিক প্রান্তে মুখ ছিদ্র থাকে, আর মুখ ছিদ্রটা কি? খোলা। আর পাদচারীটা এখানে দেখো কোন বস্তুর সাথে লেগে আছে, মানে কি এটা বদ্ধ। হ্যাঁ, পাদচারীতে কোনো খোলা অংশ থাকবে না। ক্লিয়ার? জি স্যার। বর্ণ, প্রজাতি ভেদে হাইড্রা বর্ণ বিভিন্ন ধরনের হয়। আমরা এখানে দেখলাম যে কোনো হাইড্রা সবুজ, কোনো হাইড্রা বাদামি। বিভিন্ন বর্ণের হতে পারে প্রজাতি ভেদে। দেহের বাহ্যিক গঠন, হাইড্রার দেহের 3টা অংশ আমরা আগেই বলেছি, হাইপোস্টোম, দেহকাণ্ড আর এটা পাদচারী। আমরা আগে বলেছি যে হাইপোস্টোম কোন অংশে থাকে সেটা বলেছি, যে হাইড্রার যে মৌখিক তল, মৌখিক তলে থাকবে হাইপোস্টোম। হ্যাঁ, এবং এটা দেখতে কেমন? আমরা বলেছিলাম প্লেট লাইক বা থালার মতো, বা এটাকে আমরা বলতে পারি মোচাকৃতির। এই যে এটা হলো মোচাকৃতি। অনেকে এটা থালার মতো বলে। মোচাকৃতির বা থালার মতো সংকোচন প্রসারণক্ষম অংশ। হাইপোস্টোমটা সংকোচন প্রসারণ করতে পারে। তারপর আমরা বলেছিলাম যে হাইপোস্টোমের মধ্যভাগে চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই কি খেয়াল করেছো? দেখতে পাচ্ছি কিনা? Yes, sir. এই যে অংশটা হলো মুখছিদ্র। এই যে এখানে। এটা কোথায় আছে? হাইপোস্টোমের মাঝখানে চূড়ার মতো মুখছিদ্র অবস্থিত। আর হাইপোস্টোমের গোড়ায় চারপাশে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 10টি কোষিকা। ঠিক আছে? আর কোষিকার ইংলিশটা হলো কি টেন্টাকল। কোষিকাটা আসলে কেমন? এটা চাবুকের মতো অংশ। তাহলে এই কোষিকার গায়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু উঁচু উঁচু অংশ। এই উঁচু উঁচু অংশগুলোর নাম কি? অনেকটা ফোড়ার নাই বা টিউমারের নাই। এই টিউমারের নাই বা উঁচু অংশগুলোকে বলবো আমরা নেমাটোসিস্ট ব্যাটারি। একটা কোষিকায় একাধিক নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, এবং প্রত্যেকটা নেমাটোসিস্ট ব্যাটারিতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। কয় ধরনের নেমাটোসিস্ট থাকবে? 4 ধরনের। 4 চার ধরনের। ধরনের। হ্যাঁ, তাহলে হাইড্রাতে নেমাটোসিস্ট থাকে 4 ধরনের। কিন্তু যদি আচ্ছা, এরপরে আসবো যে কাজ। তাহলে মুখছিদ্র কাজ আমরা সবাই জানি যে মুখছিদ্র সাধারণত খাদ্য গলাধকরণ করে। গলাধকরণ মানে গিলে ফেলা। কোষিকা আর নিউমাটোসিস্ট এদের সাহায্যে এরা শিকার ধরে, তারপর চলনে অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে আমরা হাইপোস্টোম শিখলাম। এরপরে আমরা আসবো দেহকাণ্ড। তো দেহকাণ্ড আমি যখন ছবিটা দেখাই তখন তোমাদের বলেছিলাম যে দেহকাণ্ডটা কোথা থেকে কোথায় সেটা বলেছিলাম।
হাইপোস্টোমের নিচ থেকে শুরু করে দেহের পশ্চাৎপ্রান্তে অবস্থিত অর্থাৎ পাদচাকতির উপর পর্যন্ত অংশকে আমরা বলবো দেহকাণ্ড। ক্লিয়ার? আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেহকাণ্ডের এটা হলো মাঝের অংশ, এই দেহকাণ্ডের মাঝের অংশ কি, এটা স্ফীত বা চওড়া। ঠিক আছে? আর দেহকাণ্ডের উপরের অংশ, এটা হলো দেহকাণ্ডের উপরের অংশ। দেহকাণ্ডের উপরের অর্ধাংশে আমরা দেখতে পাচ্ছি কোণ আকৃতি, হ্যাঁ, এটা হলো অনেকটা উঁচু অংশ বা কোণ আকৃতির শুক্রাশয় থাকে। শুক্রাশয় যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, আসলে শুক্রাশয় একাধিকও থাকে। ডিম্বাশয় থাকে সাধারণত একটা, কিন্তু শুক্রাশয় এক বা একাধিক থাকে এবং শুক্রাশয়ের অবস্থান অবশ্যই দেহকাণ্ডের উপরের অর্ধাংশে হবে। ক্লিয়ার? আর ডিম্বাশয় হবে দেহকাণ্ডের ঠিক নিচের অর্ধাংশে। তাহলে দুইটা কিন্তু দুই প্রান্তে থাকে, শুক্রাশয় থাকে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে আর ডিম্বাশয় থাকে দেহকাণ্ডের নিচের অর্ধাংশে। ওকে, তো এই শুক্রাশয় আর ডিম্বাশয় আসলে কি? এরা হলো জননাঙ্গ। এরা কি আসলে? জননাঙ্গ। আচ্ছা, এবার একটা কোশ্চেন করি। এই কোশ্চেনটা দেখি, আচ্ছা আরেকটু বলি তারপরে তোমার কোশ্চেনটা করতে। আচ্ছা, তাহলে এরা হলো শুক্রাশয় ডিম্বাশয় হলো জননাঙ্গ। তো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় কখন তৈরি হয়? যখন প্রতিকূল পরিবেশ, এদের প্রতিকূল পরিবেশ হলো শীতকাল। এদের প্রতিকূল পরিবেশ কি? শীতকাল। কেন শীতকাল? কারণ ঠান্ডা বা শীতল পরিবেশ যখন শীতল থাকে তখন পরিবেশে খাদ্য থাকে না। হ্যাঁ, এই জন্য এই অবস্থাকে বলা হয় শীতকালটা হলো এদের প্রতিকূল পরিবেশ, আর প্রতিকূল পরিবেশে এরা তখন যৌন জননে অংশ নেয়। ক্লিয়ার? আর কে হাত তুলেছে একটু বলো দেখি, কি বলতে চাচ্ছ? বলবা? সরি স্যার, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। আচ্ছা স্যার, এগুলো কি স্যার আপনার পার্সোনাল নোট করা? মানে স্যার মানে এগুলো কি আমরা খাতায় তুলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, তুলতে পারো, অসুবিধা নেই। এখন না, আমি পিডিএফ যখন দিয়ে দেবো তখন। ঠিক আছে, এখন খালি বুঝো। ওকে? জি স্যার, মানে স্যার আপনি এগুলা তো আপনি নোট করছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম, বুঝছো? যেটা বলছিলাম যে আমরা দেহকাণ্ডের মধ্যে ছিলাম। দেহকাণ্ডের আমরা বলেছিলাম যে দেহকাণ্ডের উপরের অংশে আছে কোণ আকৃতির শুক্রাশয়। শুক্রাশয় থাকবে এক বা একাধিক, আর দেহকাণ্ডের নিচের অর্ধাংশে থাকবে ডিম্বাশয়, এটা থাকবে এক। তো এই শুক্রাশয় আর ডিম্বাশয় আসলে জননাঙ্গ। জননাঙ্গ গুলো তৈরি হয় কখন? যখন শীতকাল, প্রতিকূল পরিবেশ। আচ্ছা, প্রতিকূল পরিবেশ হলো শীতকাল, কারণ এই সময় খাদ্য থাকে না, এই জন্য এরা যৌন জননে অংশ নেয়। আর শুক্রাশয় আর ডিম্বাশয় তৈরি করে এদের বহিত্বকের এক ধরনের বিশেষ কোষ আছে, যার নাম ইন্টারস্টিশিয়াল কোষ। উচ্চারণ করো, ইন্টারস্টিশিয়াল কোষ। কোষটার নাম কি? কোষটার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। হ্যাঁ, তো এই কোষটার অনেক পাওয়ার। এই ইন্টারস্টিশিয়াল কোষটাই শীতকালে শুক্রাশয় আর ডিম্বাশয় তৈরি করে যৌন জনন শেষ করে। আবার শীতকাল যখন পেরিয়ে যায় তখন কিন্তু শুক্রাশয় আর ডিম্বাশয় নষ্ট হয়ে যায়। ওকে? আচ্ছা, এবার কোশ্চেনটা করবো। আমরা সবাই জানি যে বলো। শীতকালে প্রতিকূল পরিবেশে যৌনজন কিভাবে করে? লাইক প্রতিকূল পরিবেশে কিভাবে করে? অনুকূল হবে না? না না, গ্রীষ্মকাল হলো এদের অনুকূল পরিবেশ। হ্যাঁ, গ্রীষ্মকাল হলো অনুকূল পরিবেশ, কারণ ওই সময় তাদের পানি থাকে, তারপর পর্যাপ্ত খাদ্য থাকে। এই জন্য ওই সময় তারা আহ এই মুকুল তৈরির মাধ্যমে, মানে অযৌন জননের মাধ্যমে এরা প্রজনন করে। আর শীতকালে করে যৌন জনন। কিভাবে করে আমরা যখন যৌন জনন শিখবো তখন আমরা এটা বলবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। তাহলে শীতকাল যখন শেষ তখন কিন্তু শুক্রাশয় আর ডিম্বাশয় কি হয়? নষ্ট হয়ে যায়। আমি যে কোশ্চেনটা করছিলাম, এবার বলতে কি কে পারে? নিডারিয়া পর্ব বা হাইড্রা দেহের সংগঠন মাত্রা কেমন ছিল? দ্বিঅরীয় প্রতিসাম্য। না না, সংগঠন মাত্রা দেহের সংগঠন মাত্রা বলতে
দেহের সংগঠন আবার মাত্রা। বলেন। হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের সংগঠন মাত্রা কেমন ছিল? টিস্যু, গুড। টিস্যু, টিস্যু সংগঠন মাত্রা। এদের কিন্তু কোনো অঙ্গ নাই, আছে? অঙ্গ ছিল? না স্যার। হ্যাঁ, গুড। কিন্তু আমরা এখানে আবার বলছি শুক্রাশয় আর ডিম্বাশয় কি জননাঙ্গ, তাহলে জননটা একটা অঙ্গ, তাই না? শুক্রাশয় একটা জননাঙ্গ, ডিম্বাশয় একটা জননাঙ্গ, তাহলে আমরা কেন একে অঙ্গতন্ত্র বলতেছি না? অঙ্গতন্ত্র বলতেছি না কেন বলো? বা দেহের সংগঠন মাত্রা অঙ্গ বলছি না কেন? বলতে পারি না? এটা তো স্যার ইয়ার টিস্যুগুলা তো স্যার মানে কোষগুলা পৃথক থাকে, একসাথে হয় না। না না না, ওটা না। কারণ এদের অঙ্গগুলো তৈরি হয় কখন? শুধু শীতকালে। গ্রীষ্মকালেও তৈরি হবে না, অন্য সময়ও তৈরি হবে না, শুধু শীতকালে। আবার যখন তাদের জনজনন শেষ হয়ে যায়, অঙ্গগুলো ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে অস্থায়ী অঙ্গ, এরা হ্যাঁ, আসলে স্যার। অস্থায়ী অঙ্গ, এই জন্য এদেরকে আমি অঙ্গতন্ত্র, অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে এই এই শুক্রাশয় আর ডিম্বাশয় তৈরিকারী কোষটার নাম কি? বিশেষ কোষটার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। কোষ। আচ্ছা, এবার আমরা এটা দেখবো যে গ্রীষ্মকালে বা অনুকূল পরিবেশে কি হয়, যে হাইড্রা দেহকাণ্ডের স্থানে স্থানে স্ফীত অংশ গঠন করে, যার নাম হলো মুকুল। হ্যাঁ, এটা হলো সেই মুকুল। এই মুকুল মুকুল অংশ সৃষ্টির মাধ্যমে এরা গ্রীষ্মকালে অজনজনন সম্পন্ন করে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমি জি এই যে স্যার। আমি দেহকাণ্ডের এই পুরো অংশটুকুই বললাম। এখানে এই যে বলা হয়েছে যে প্রজনন ঋতুতে হেমন্ত ও শীতকাল, কারণ এই হেমন্ত অনেকটা শীত শীত ভাব থাকে, এই জন্য হেমন্ত কথাটা বলেছে। মেনলি আসলে শীতকালে থাকে না। হেমন্ত যদি তাপমাত্রা মানে বেড়ে যায়, সেক্ষেত্রেও তখনও থাকবে না। ঠিক আছে, তখনও প্রতিকূল পরিবেশ হবে। তাহলে স্যার তাপমাত্রা বেশি থাকলে এটা হয় না, জননাঙ্গটা না স্যার, তাপমাত্রা কম থাকতে হয়। তাপমাত্রা কম থাকতে হবে, মেন কথা হলো তাপমাত্রা কম থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, দেহকাণ্ডের কাজ। তাহলে দেহকাণ্ডের কাজ কি? চলনের সময় দেহকে সংকুচিত করবে, প্রসারিত করবে, আর জননাঙ্গ আর মুকুল ধারণ করবে। ক্লিয়ার? পদতল। এবার আসবো পদতল। এই যে আমরা দেখতে পাচ্ছি পদতল। পদতল কোন প্রান্তে আছে? মৌখিক না বিমৌখিক? বিমৌখিক স্যার। বিমৌখিক। হ্যাঁ, বিমৌখিক। তাহলে পাদচাকতিটা হাইড্রার বিমৌখিক প্রান্তে অবস্থান করে এবং এটা দেখতে হলো থালার মতো একটা গঠন, এবং এই পাদচাকতিটা কোনো কঠিন বস্তুর সাথে আটকে থাকে। ওকে, আচ্ছা, তোমাদের একটা কথা বলেছিলাম যে নিডারিয়া পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, যে এদের জীবন চক্রে পলিপ আর এটা হলো মেডুসা। পলিপ দশা আর মেডুসা দশা, হ্যাঁ, দুইটা দশা দেখা যায়। তো দুইটার ক্ষেত্রে আমরা একটা বলেছিলাম যে একটা হলো সবসময় নিমজ্জিত কোনো বস্তুর সাথে তার দেহকে আটকে রাখে জীবনের বেশিরভাগ সময় আটকে রাখবে, জি। হ্যাঁ, তাহলে সেটা হলো পলিপ। আর বেশিরভাগ সময় যদি পানিতে সাঁতার কাটে তাহলে হবে মেডুসা। তাহলে হাইড্রা এই দুটার মধ্যে, হ্যাঁ হাইড্রা, তাহলে এই দুইটার ক্ষেত্রে কোনটা হতে পারে? এটা হলো পলিপ হবে, হাইড্রার ক্ষেত্রে পলিপ। ক্লিয়ার? জি, পলিপ হবে, এটা লেগে থাকে স্যার। জি, হ্যাঁ, লেগে থাকে বেশিরভাগ সময়, নিয়োজিত কোনো বস্তুর সাথে লেগে থাকে। কাজ, পানিতে বুদবুদ সৃষ্টি করে। স্যার বলো বলো। এটা কি স্যার কর্ষিকার সাহায্যে কি স্যার এটা লেগে থাকে? না না, পাদচাকতির সাহায্যে। কারণ পাদচাকতি, জি। হ্যাঁ, পাদচাকতির ওখানে গ্রন্থি কোষ আছে, আর গ্রন্থি কোষ এক ধরনের আঠালো পদার্থ ক্ষরণ করে। এই আঠালো পদার্থটাই
তোমার হলো কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। ওকে, আচ্ছা, Yes, sir. তাহলে পাকস্থলীতে গ্রন্থিকোষ, এই গ্রন্থিকোষ কি করে? পানিতে বুদবুদ তৈরি করে, যার ফলে হাইড্রা পানিতে ভেসে থাকে। আবার গ্রন্থিকোষ এক ধরনের পিচ্ছিল রস ক্ষরণ করে, যার কারণে অ্যামিবয়েড চলনে সাহায্য করে। আর পদতলের সাহায্যে কোনো তলের সাথে বা বস্তুর সাথে লেগে থাকে। এখানে একটা কথা, অ্যামিবয়েড চলন, এটা কি বুঝেছো? অ্যামিবয়েড চলন, আচ্ছা আচ্ছা এটা একটু বুঝাই দিই। নো স্যার। শুনছি আগে। আচ্ছা আচ্ছা, এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, অনেক সময় আমরা গ্রামের যে পুকুরগুলোতে, পুকুরের কিনারায় অনেক সময় বর্ষাকালে পিচ্ছিল থাকে, খেয়াল করেছো? তো এই পিচ্ছিল অংশে আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, কিন্তু দেখা গেল যে আহ, আমার দেহের কোনো কসরত করতে হচ্ছে না, আমি অটোমেটিক পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যামিবয়, মানে স্লিপ খাচ্ছি। অনেক সময় আমরা ওয়াশরুমে যখন গোসল করতে যাই, ওয়াশরুমেও অনেক সময় দীর্ঘদিন যদি ময়লা থাকে, তাহলে এবারে মেঝেতে আঠালো একটা স্তর জমে যায়, ওখানেও কিন্তু কি হয়, স্লিপ খাই, স্লিপ খাই না? তো এই টাইপের চলনটা হলো অ্যামিবয়েড চলন। তো হাইড্রাও কি করে, যখন খুব আরামের চলনটা করতে চাই, তখন হাইড্রা তার পাদচার থেকে এক ধরনের আঠালো বস্তু ক্ষরণ করে এবং চলন তলটাকে মসৃণ করে, আঠালো করে তোলে। এবং হাইড্রা কখনো ডান দিকে, কখনো সামনে, কখনো পিছনে জাস্ট স্লিপ খায়। ওকে, এই ধরনের চলনকে বলা হয় গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? অ্যামিবয়েড চলনটা কি বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে না পারলে, যেহেতু সামনাসামনি আমরা নাই, ওই জন্য বলবা, তাহলে ওটা আরেকবার রিপিট করবো, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আসি আমরা, তাহলে আমাদের হাইড্রার বাহ্যিক গঠন শেষ। ওকে, হাইড্রার বাহ্যিক গঠনে আমরা কি কি পেলাম? হাইপোস্টম পেয়েছি, দেহকাণ্ড পেয়েছি, আর পদতল পেয়েছি। যখন এই কোশ্চেনটা আসবে, তখন এর আকার আকৃতি এগুলো বলার দরকার নাই, আকার আকৃতি বর্ণ এগুলো বলার দরকার নাই, জাস্ট দেহের বাহ্যিক গঠন লিখে শুরু করে দেবা। ক্লিয়ার? আর এই ছবিটা দিবা। আচ্ছা, এবার আসবো আমরা হাইড্রার এপিডার্মিস বা বহিঃত্বকের কোষ, এর নাম, তারপরে এর অবস্থান, প্রত্যেকটা কোষের অবস্থান, তারপর গঠন এবং কাজ। হাইড্রার বহিঃত্বকে 7 ধরনের কোষ থাকে। কি কি কোষ? আমরা যদি ছবিটা দেখি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা হলো পেশি আবরণী কোষ, এটা হলো হাইড্রার বহিঃত্বক, এটা হলো কি হাইড্রার বহিঃত্বক। তাহলে এটা হলো হাইড্রার কি বহিঃত্বক। তাহলে বহিঃত্বকের এই কোষটার নাম হলো পেশি আবরণী কোষ। সবাই দেখতে পাচ্ছ পেশি আবরণী কোষটা? সবচেয়ে বড় কোষ এটা, কিন্তু এই যে বড় কোষ। এখানে কয়টা পেশি আবরণী কোষ আছে কেউ বলো তো? এখানে এই ছবিতে পেশি আবরণী কোষের সংখ্যা কয়টা? 5টা। গুড। তাহলে 1 2 3 4 5টা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউরোসাইট, এই যে পেশি আবরণী কোষের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে আরেকটা কোষ দেখতে পাচ্ছি, নিউরোসাইট। আরো একটা কোষের নাম বলেছিলাম তোমাদের, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এরাও কিন্তু পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে আছে। ইন্টারস্টিশিয়াল কোষের বিশেষ কাজটা কি কেউ বলতে পারবা? স্যার কোষ গঠন মানে স্যার দেহ গঠন করে স্যার। ওই যে একটু আগে আমি আজকে বললাম, এবং ডিম্বাশয় করা। জননাঙ্গ সৃষ্টিতে সাহায্য করে। জননাঙ্গ সৃষ্টি, মুকুল সৃষ্টি, ইভেন দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করবে। কোনো কারণে যদি পেশি আবরণী কোষ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, কোনো কারণে যদি নিউরোসাইট কোষ নষ্ট হয়ে যায়, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই কোষগুলো তৈরি করার ক্ষমতা রাখে। ওকে, হ্যাঁ, এই জন্য ইন্টারস্টিশিয়াল কোষকে আবার বলা হয় টটিপটেন্স। কি বলা হয়? টটিপটেন্সি, TOTIPOTENCY, টটিপটেন্সি। ওকে, এই ওয়ার্ডটা এর আগে শুনেছো? টটিপটেন্সি ওয়ার্ডটা কি আগে শুনেছো?
ফার্স্ট পেপারে পড়াইছিলাম কোন একটা চ্যাপ্টারে পড়াইছিলাম টটিপটেন্সি, মনে নাই? উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভাজক কোষকেও কিন্তু টটিপটেন্সি বলে। ভাজক টিস্যু, ভাজক কোষ, ওকে। আর হাইড্রার ক্ষেত্রে আমরা পেলাম, আরেকবার বলেন। আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রে আমরা ভাজক টিস্যু পড়েছি না? ভাজক টিস্যু, ভাজক টিস্যুর কোষগুলোর নাম কি? ভাজক কোষ। তাহলে ভাজক কোষ হলো টটিপটেন্সি সেল। আর হাইড্রার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল সেলটা হলো টটিপটেন্সি, ওকে। তাহলে আমরা এখানে ছবিতে কি কোন ধরনের কোষ দেখতে পাচ্ছি? পেশি আবরণী কোষ, নিউক্লিওসাইট, তারপর আসছে হলো ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর সংবেদী কোষ, আর দেখতে পাচ্ছি আর স্নায়ু কোষ। এটা হলো স্নায়ু কোষ। স্নায়ু কোষ যেখানে আছে সেই অংশটা হলো মেসোগ্লিয়া। এটা পুরোটাই মেসোগ্লিয়া, এটা পুরোটাই মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া, আর এই পাশে আছে বহিত্বক। মেসোগ্লিয়ার নিচে তাহলে কোন ত্বক থাকবে? অন্তত্বক। তাহলে হাইড্রার দেহত্বকের তিনটা অংশ, বাইরের দিকে থাকবে বহিত্বক, ভেতরের দিকে থাকবে অন্তত্বক, আর বহিত্বক আর অন্তত্বকের মাঝে অকোষীয় একটা অংশ আছে যার নাম কি? মেসোগ্লিয়া। ক্লিয়ার? আচ্ছা এখানে তাহলে দুইটা কোষ আমরা দেখতে পাচ্ছি না। দুইটা কোষ কি কি? এটা হলো জনন কোষ আর এটা হলো নিউরোব্লাস্ট কোষ। জনন কোষ আর এটার নাম কি? নিউরোব্লাস্ট কোষ। দেখতে পাচ্ছেন না, তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পেলাম, এখানে কি আমরা জনন কোষ দেখতে পেলাম কোথাও? গ্রন্থি কোষ কোনটা? না, গ্রন্থি কোষ এখানে দেখতে পাইনি। গ্রন্থি কোষ কিন্তু এখানে দেখতে পাইনি। তাহলে দুইটা কোষ আমরা এখানে দেখতে পাই না। কি কি? গ্রন্থি কোষ আর জনন কোষ। আচ্ছা গ্রন্থি কোষ থাকার কথা কোথায়? পাদচাকতিতে। আর জনন কোষ কখন তৈরি হবে? জনন কোষ তৈরি শীতকালে। শীতকালে, এই জন্য জনন কোষ, হ্যাঁ জনন কোষ থাকবে হলো শীতকালে। ক্লিয়ার? আচ্ছা এই জন্য ওই দুইটা কোষ এখানে নাই। আচ্ছা তোমাদের সময় আর 1 মিনিট 24 সেকেন্ড মতো আছে। যদি শেষ হয় আবার একটু জয়েন করবো, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা আসি প্রথমে পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষটা এখানে আমরা একবার পড়ি, তারপর শুরু দিকে আরেকবার বলে দেবো। তাহলে অবস্থানটা হলো কি? বহিত্বকের সমগ্র অংশ জুড়েই বহিত্বক থাকে। বহিত্বকের গঠনটা কেমন? বাইরের প্রান্ত চওড়া, ভেতরের প্রান্ত সরু এবং দেখতে কোণাকার। এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরের প্রান্ত চওড়া, তারপর গহ্বরযুক্ত, হ্যাঁ সাইটোপ্লাজমে পূর্ণ, নিউক্লিয়াস বস্তুযুক্ত এবং পরস্পর মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন আবরণ গঠন করে। ভেতরের সরু প্রান্তের শেষে মায়োনি, এক ধরনের নমনীয় সংকোচন প্রসারণশীল তন্তু নির্মিত দুটি পেশি প্রবর্ধন দেহকের সমান্তরাল অবস্থান করে। কোষিকায় কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিউরোব্লাস্ট ধারণ করে। আচ্ছা এবার আমি ছবিতে বলতেছি, হ্যাঁ এখনই শেষ হয়ে যাবে, তোমরা আবার জয়েন হও, তারপরে আমি আবার এটা ছবি দেখে বলে দিচ্ছি। ক্লিয়ার? পুনরায় জয়েন করার জন্য ধন্যবাদ। এবার আমি এটা ছবি দেখে বলতেছি। এটা হলো পেশি আবরণী কোষের ছবি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেশি আবরণী কোষের বাইরের প্রান্ত। দেখো এই প্রান্তটা কি চওড়া না সরু? এই প্রান্তটা চওড়া না? এই জন্য বলা হয়েছে যে পেশি আবরণী কোষের বহির্মুখী প্রান্ত বা বাইরের প্রান্তটা হলো চওড়া। ক্লিয়ার? আর পেশি আবরণী কোষের এটা নিচেরটা হলো সরু প্রান্ত, এটা হলো সরু প্রান্ত। হ্যাঁ এটা হলো যেটা মেসোগ্লিয়া বরাবর যে প্রান্তটা থাকে সেটা হলো সরু প্রান্ত। ওকে,
তো চওড়া প্রান্তে কি কি দেখতে পাচ্ছি? চওড়া প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, এই যে বিন্দু বিন্দু অনেক দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, কোষ গহ্বর আর সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? ছোট ছোট এই যে বহির্মুখী চওড়া প্রান্তে, হ্যাঁ বহির্মুখী চওড়া প্রান্তে আমরা এরকম গোল গোল কিছু অংশ দেখতে পাচ্ছি, খেয়াল করেছো? এই যে গোল গোল অংশ, 8টা 9টা করে দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এই অংশগুলো হলো মিউকাস দানা। এগুলোর নাম কি? মিউকাস দানা বা মিউকাস বস্তু। এই যে লেখা আছে মিউকাস বস্তু। তাহলে এই মিউকাস বস্তুগুলো কি হয়, প্রত্যেকটি পেশি আবরণী কোষের মিউকাস বস্তুগুলো পরস্পর সংযুক্ত হয় এবং সংযুক্ত হয়ে তৈরি করে কিউটিকল। এই যে একটা লেয়ার তৈরি করেছে পেশি আবরণী কোষের বাইরের প্রান্তে, একটা লেয়ার তৈরি করেছে, এই লেয়ারটার নাম হলো কিউটিকল। তাহলে কিউটিকল তৈরিকারী উপাদানটার নাম কি? মিউকাস বস্তু। আর পেশি আবরণী কোষের সরু প্রান্তে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে পেশি প্রবর্ধন। খেয়াল করেছো? এই যে এটা পেশি প্রবর্ধন, ঠিক আছে? এটা হলো পেশি প্রবর্ধন। ওকে, স্যার এই পুরোটাই কি স্যার পেশি আবরণী কোষ? এই বড় যে অংশটা পুরোটাই কি পেশি আবরণী কোষ? এটা এই অংশটা পুরোটাই পেশি আবরণী কোষ। এই অংশটা পুরোটাই পেশি আবরণী কোষ। এই অংশটা পুরোটাই পেশি আবরণী কোষ। এখানে 5টা পেশি আবরণী কোষ আছে। আমি একটা পেশি আবরণী কোষের গঠন বললাম। যেটা আমরা দেখতে পাচ্ছি পেশি আবরণী কোষের সরু প্রান্তে 2টি পেশি প্রবর্ধন আছে। পেশি প্রবর্ধন এই একটা, এই পাশে এই একটা, নিচের প্রান্তটা মেসোগ্লিয়া বরাবর রয়েছে। আর এই পেশি প্রবর্ধন গুলো তৈরি করে মায়োনিন নামক তন্তু। পেশি প্রবর্ধন তৈরিকারী তন্তুর নাম কি? মায়োনিন। হ্যাঁ, ক্লাস শেষে আমি এটা এই ছবিতে কিভাবে আঁকতে হবে এটা একটু শিখাই দেবো। ক্লিয়ার? স্যার এই ছবি পরীক্ষায় আঁকতে হয়? হ্যাঁ, এটা আঁকতে হবে। হ্যাঁ, টেকনিক আছে, অত কঠিন না। আচ্ছা, একটু আমি দেখা দেবো কিভাবে আঁকতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি পেশি আবরণী কোষের, আমরা এখানে দেখতে পাচ্ছি একদিকে থাকে আবরণী কোষ, অন্যদিকে পেশির মতো কাজ করে বলে এসব কোষকে পেশি আবরণী কোষ বলা হয়। ঠিক আছে? যেহেতু এটা বহিঃত্বক আবরণী তৈরি করে, আবার পেশি প্রবর্ধন আছে, এই জন্য এই কোষটাকে আমরা বলতেছি পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের কাজ কি? যেহেতু আবরণী, কোষের মতো দেহের আবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে। আর কি করে? প্রবর্ধন গুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়, পেশির মতো কাজ করে। নিউক্লিয়াস দ্বারা কিউটিকল পালন করে, দেহ পিচ্ছিল রাখে, আর নিউমোটোসিস বহন করে। নিউমোটোসিস কোন কোষে থাকবে? নিউমোটোসিস থাকবে হলো এই যে এই কোষটায় নিউমোটোসিস থাকবে, এই এইটা। এটা হলো নিউরোসাইট কোষ। এই নিউরোসাইট কোষটাই হলো নিউমোটোসিস ধারণকারী কোষ। তাহলে কোন কোষ নিউমোটোসিস ধারণ করবে? নিউরোসাইট, বা আমরা বলতে পারি নিউরোব্লাস্ট কোষ। নিউরোব্লাস্ট আর নিউরোসাইটের মধ্যে একটা পার্থক্য আছে। নিউরোসাইট আর নিউরোব্লাস্টের মধ্যে একটা পার্থক্য। পার্থক্যটা কি? যখন নিউরোসাইট পরিস্ফুটনরত অবস্থায় থাকে, সৃষ্টি হয় নাই, তখন তাকে আমরা বলবো নিউরোব্লাস্ট। আর যখন পরিস্ফুটন শেষ, তখন তাকে আমরা বলবো নিউরোসাইট। তাহলে কে আগে, নিউরোসাইট আগে না নিউরোব্লাস্ট আগে হবে? নিউরোপ্লাস্ট আগে। নিউরোব্লাস্ট আগে। তাও নিউরোব্লাস্ট কি? নিউরোসাইট সৃষ্টির সময়টাকে আমি বলবো নিউরোব্লাস্ট কোষ। আর যখন সৃষ্টি হয়ে গেল তখন আমি তাকে নিউরোব্লাস্ট আর বলবো না, তখন আমরা বলবো কি? নিউরোসাইট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসবো ইন্টারস্টিশিয়াল কোষ। এটা তো আমরা দেখাইছি কোথায় থাকে, মনে আছে? এই যে এগুলো হলো সব ইন্টারস্টিশিয়াল কোষ। কোথায় আছে? এই পেশি আবরণী কোষের মাঝখানে যে ফাঁপা অংশ রয়েছে বা ফাঁকা অংশ, সেখানে কি রয়েছে? গুচ্ছাকারে, গুচ্ছাকারে অনেকগুলো কোষ দেখতে পাবো। হ্যাঁ, এই কোষগুলো দেখতে অনেকটা গোলাকার। এগুলো হলো কি? ইন্টারস্টিশিয়াল কোষ। বুঝতে পেরেছো? এবং এরা মেসোগ্লিয়া ঘেঁষে কোষগুলো থাকবে। এগুলোকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে হাইড্রা দেহের সংরক্ষিত কোষ, কারণ এরা প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করার ক্ষমতা রাখে।
তো এই কোষগুলো দেখতে কেমন, গোলাকার। এখানে যদিও আমি ব্যাসটা লিখে রেখেছি, এই ব্যাস মনে থাকবে না, এই জন্য তোমরা এটা ভুলে যাও। হ্যাঁ, ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো মনে রাখার দরকার নাই। তাহলে কোষগুলো হলো গোলাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে। রাইবোসোম এবং কিছু মাইটোকন্ড্রিয়াও এই কোষগুলোতে থাকে। এই কোষটার কাজ কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, মনে আছে কি কি কাজ করে? প্রয়োজনে যে কোনো ধরনের পরিতকীয় কোষ তৈরি করতে পারে, পুনরুৎপত্তি, হ্যাঁ, পুনরুৎপত্তি ও মুকুল তৈরিতে অংশ নেয়, এবং কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহে পুরনো কোষের ক্ষতিপূরণ বা পুরনো কোষের স্থান পূরণ করে দেয়। ওকে, আমরা ইন্টারস্টিশিয়াল কোষটাকে কি নামে ডাকছিলাম? ইন্টারস্টিশিয়াল কোষ কি? হ্যাঁ, গুড, ওটাই, থ্যাংক ইউ মনে রাখার জন্য। টটিপটেন্সি, টটিপটেন্সি। এবার হলো স্নায়ু কোষ। হ্যাঁ, স্নায়ু কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি, স্নায়ু কোষ। এই যে স্নায়ু কোষ, স্নায়ু কোষের অবস্থান কোথায় কেউ বলতে পারবে? এই অংশটাকে উপরে না, মেসোগ্লিয়াতে। মেসোগ্লিয়াতে। হ্যাঁ, তাহলে স্নায়ু কোষের অবস্থান কোথায়? মেসোগ্লিয়া বরাবর। এবং স্নায়ু কোষ অনিয়ত আকৃতির। অনিয়ত আকৃতির মানে কি? কোনো আকার, নির্দিষ্ট আকার নাই, যে কোনো ধরনের হতে পারে। এবং এটা এখানে কিন্তু আমরা 3টা স্নায়ু কোষ দেখতে পাচ্ছি। তাহলে স্নায়ু কোষের অংশগুলো কি কি থাকে? স্নায়ু কোষের একটা থাকবে কোষ দেহ, এই পুরো অংশটা হলো কোষ দেহ। কোষ দেহের মধ্যে আমরা একটা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আর কোষ দেহের দুই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি স্নায়ু তন্তু। এই একটা স্নায়ুতন্তু, এই একটা স্নায়ুতন্তু, এবং পাশাপাশি দুটি স্নায়ু কোষের স্নায়ুতন্তু মিলিত হয়ে তৈরি করে স্নায়ু চালক। এই কানেকশনটা হলো স্নায়ু চালক। তাহলে আমরা স্নায়ুতন্তু, স্নায়ু চালক কথাটা বুঝতে পেরেছি। পাশাপাশি দুটি স্নায়ু কোষের স্নায়ুতন্তু যে অংশে মিলিত হয় সেটাকে আমরা কি বলবো? স্নায়ু চালক। কাজ: সংবৃতি কোষ সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। তাহলে সংবৃতি কোষ বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে। এই যে এখানে আমরা যে সংবৃতি কোষ দেখতে পাচ্ছি, এই সংবৃতি কোষ দেহ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে সেটা স্নায়ুতন্তুতে দিয়ে দেয়, যার ফলে স্নায়ু কোষ সেই খবরটা পেয়ে যায়। বুঝতে পেরেছ? স্নায়ু কোষের নাম, অবস্থান, গঠন এগুলো আমরা বুঝতে পারলাম। জি স্যার। এবারে আসবো সংবৃতি কোষ। আচ্ছা, সংবৃতি কোষগুলো কোথায় সেটা আমরা দেখিনি, ওটা আমরা দেখেছিলাম। এই সংবৃতি কোষ কোথায় অবস্থানটা? দুই পেশিয়াবলী কোষের ফাঁকে ফাঁকে এবং মেসোগ্লিয়ার সমকোণে অবস্থান করে, তাই না? মেসোগ্লিয়ার সমকোণে অবস্থান করে। এবং কোষগুলো দেখতে কেমন? কোষগুলো দেখতে হলো দীর্ঘাকার। কোষগুলো দেখতে দীর্ঘাকার এবং সংবেদী কোষের পরিপ্রান্তে কি থাকে? সংবেদী তন্তু। এটার নাম কি? সংবেদী তন্তু। তাহলে সংবেদী কোষের বাইরের প্রান্তে থাকবে হলো সংবেদী তন্তু, আর সংবেদী কোষের নিচে একটা গুটিকাময় তন্তু থাকে, যে গুটিকাময় তন্তুটা স্নায়ুতন্তুর সাথে লেগে আছে। গুটিকাময় তন্তুটা কার সাথে লেগে থাকবে? স্নায়ু তন্তুর সাথে লেগে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা বললাম যে প্রতিটি কোষ লম্বা ও সরু, মুক্ত প্রান্তে সূক্ষ্ম সংযোগী রোম বের হয় এবং অপর প্রান্তে গুটিকাময় সূক্ষ্মতন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়। কাজটা কি? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি সংগ্রহ করে স্নায়ু কোষে পাঠানো। আচ্ছা, এখানে কতগুলো আমরা কোষ আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি, এটা দরকার নাই। যদি আমরা এই ছবিটা আঁকাতে পারি, হ্যাঁ, তাহলে ওটা আলাদা ভাবে দেওয়ার দরকার নেই, এটা আলাদা ভাবে দেওয়ার দরকার নেই। এটা প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ভাবে আঁকানো। এই যে পেশিয়াবলী কোষ দেখতে কেমন, স্নায়ু কোষ দেখতে কেমন, ইন্টারস্টিশিয়াল কোষ দেখতে কেমন, সংবেদী কোষ দেখতে কেমন, এটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে।
গ্রন্থিকোষ দেখতে কেমন এই এবার আসলে গ্রন্থিকোষ আমরা ছবিতে দেখেছিলাম না। গ্রন্থিকোষ তাহলে অবস্থানটা কোথায় হবে? মুখস্থিতির চারিদিকে আর পদতলে, এই দুই জায়গায় কেন গ্রন্থিকোষ থাকবে? কারো অ্যান্সার জানা আছে? এনজাইম নিশ্চিত করে। মুখস্থিতির এই কারণে থাকবে কারণ গ্রন্থিকোষ এক ধরনের কি ক্ষরণ করে? আঠালো পদার্থ। সে আঠালো পদার্থে নিউক্লিয়াস থাকতে পারে। খাদ্য যখন গ্রহণ করবে, খাদ্য যদি পিচ্ছিল না হয় তাহলে সেটা কিন্তু গলজাকরণ হবে না। আমরাও যে মুখে লালা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু কোনো বস্তুই গিলতে পারতাম না। লালার কারণেই কিন্তু আমরা বস্তুগুলো গিলতে পারি, খাদ্যগুলো গিলতে পারি। তো এই জন্য গ্রন্থিকোষ মুখস্থিতিতে বেশি থাকে। আর পদতলে কেন থাকে? কারণ পদতল বা পাদচাকতি কোনো বস্তুর সাথে কি হয়? লেগে থাকে। এই কারণে পদতল গ্রন্থিকোষ বেশি থাকে, কারণ এই গ্রন্থিকোষ গুলো আঠালো পদার্থ ধারণ করে এবং কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। বুঝতে পেরেছ? গঠন: প্রত্যেক পদতলের কেন্দ্র থেকে অড়িয়ভাবে এরা বিন্যস্ত থাকে। কাজ: নিউক্লিয়াস ক্ষরণ করে যেভাবে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করা, বুদবুদ সৃষ্টি করে ভাবতে সাহায্য করা, অনুপদ সৃষ্টি করে চলনে অংশগ্রহণ করা, যেটা আমি আগে বলেছিলাম এই চলনটার নাম কি ছিল? গ্লাইডিং চলন। আরেকটা নাম কি ছিল? কে বলতে পারবে? একটা নাম, এটা আমি কিন্তু বলেছিলাম, উদাহরণ সহকারে বলেছিলাম। চলন, অ্যামিবায়েড চলন। কে বললাম? মশুর রহমান, তাই না? থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, ভালো আছো না? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এরপর আসি আমরা মুখছিদ্রের গ্রন্থিকোষের নিঃসরণ খাদ্য গলাধকরণে সাহায্য করে। এই ছিল ধরে গ্রন্থিকোষ। এরপর আসে জননকোষ। এটাও কিন্তু ছবিতে ছিল না, অবস্থান জননাঙ্গ মানে শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে শুক্রাশয়ের জননকোষের নাম কি হবে? শুক্রাণু। ডিম্বাশয়ের জননকোষের নাম কি হবে? ডিম্বাণু। তাহলে জননকোষ দুই ধরনের হয়। পরিণত শুক্রাণু অনেক ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত একটি স্থিত মস্তক, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচরণপূর্ণ লেজ দ্বারা গঠিত। তাহলে হাইড্রার শুক্রাণুর তিনটা অংশ, প্রথমে মস্তক, তারপরে থাকবে মধ্যখণ্ড আর শেষে থাকবে লেজ। ঠিক আছে? আর ডিম্বাশয়ে থাকবে ডিম্বাণু। ডিম্বাণুটা হলো বড় এবং গোলাকার এবং ডিম্বাণুর সাথে অনেক সময় তিনটি পোলার বডি যুক্ত থাকে। জননকোষের কাজ কি? যৌন জননে অংশগ্রহণ করে জাইগোট গঠন করা। ওকে, আচ্ছা, এখানে আরেকটা অনুধাবনমূলক কোশ্চেন করি। এটা হলো যে হাইড্রা উভলিঙ্গ প্রাণী হওয়া সত্ত্বেও স্বনিষেক ঘটায় না কেন? কারণ আমরা দেখলাম যে হাইড্রার দেহে কি রয়েছে? হাইড্রার দেহে রয়েছে হলো দুই ধরনের জননাঙ্গ রয়েছে। এই যে উপরের দিকে কি আছে? শুক্রাশয়। আর নিচের দিকে কি আছে? ডিম্বাশয়। তাহলে একই প্রাণীতে দুই ধরনের জননাঙ্গ আছে, এই জন্য এরা কি উভলিঙ্গ প্রাণী। তাহলে উভলিঙ্গ প্রাণী হলে এদের নিষেকটা হতো স্বনিষেক, কিন্তু এদের কেন হয় না? কারণ যে এদের যখন শীতকালে যখন জননাঙ্গগুলো তৈরি হয়, শুক্রাশয় যখন তৈরি হয়, শুক্রাণুশয় পরিস্ফুটিত হয়ে শুধু শুক্রাণু তৈরি করে। আবার যখন ডিম্বাশয় পরিস্ফুটন হয়ে ডিম্বাণু তৈরি হয় তখন কিন্তু শুক্রাশয়ের পরিস্ফুটন বন্ধ থাকে, যে কোনো একটা পরিস্ফুটন ঘটায়। হাইড্রা কিন্তু উভলিঙ্গ, কিন্তু তাদের যে কোনো একটা জননাঙ্গের পরিস্ফুটন ঘটছে, আর শুক্রাণু তৈরি করবে আর না হলে ডিম্বাণু তৈরি করবে, কিন্তু দুইটা কখনো উভলিঙ্গ হাইড্রা একসাথে তৈরি করতে পারে না। এই জন্য হাইড্রা উভলিঙ্গ প্রাণী হওয়া সত্ত্বেও এদের স্বনিষেক ঘটে না, পরনিষেক ঘটে। স্বনিষেক অন্তনিষেক কি স্যার এক? স্বনিষেক আর অন্তনিষেক তো এক হওয়ার কথা না। স্বনিষেকটা হলো কি? একই দেহ থেকে উৎপন্ন শুক্রাণু
এবং একই দেহ থেকে উৎপন্ন ডিম্বাণুর মিলন। ঠিক আছে, এটাকে বলা হয় স্বনিষেক। আর অন্তর্নিষেক মানে কি, যে একটা প্রাণী, একটা হলো পুরুষ প্রাণী, একটা হলো উদ্ভিদ প্রাণী। তাহলে পুরুষ প্রাণীর জননাঙ্গ স্ত্রী প্রাণীর দেহে প্রবেশ করালে সেটাকে বলা হয় অন্তর্নিষেক। ঠিক আছে, আর এটা হলো কি বহির্নিষেক। বহির্নিষেকটা হলো কি, যে দুইটা প্রাণী লাগবে এবং দুইটা প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু গুলো পানিতে নিক্ষেপ করলো, আর ডিম্বাণুটাও মনে করো পানিতে বা পানিতে থাকতে পারে, বা পানির সাথে লেগেও ডিম্বাণু থাকতে পারে। তাহলে এই নিষেকটা হচ্ছে পানিতে, ঠিক আছে, বা শিশির বিন্দুতে, তখন এটাকে বলা হবে বহির্নিষেক। তার মাসাজের ক্ষেত্রে বহির্নিষেক হয়, মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটে পানিতে। মানুষের ক্ষেত্রে হলো অন্তর্নিষেক, কারণ পুরুষ প্রাণী তার শুক্রাণু স্ত্রী প্রাণীর দেহে ডিম্বাণুতে প্রবেশ করায়, এই জন্য এটা হলো অন্তর্নিষেক। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা হলো কি আরেকটা বললাম পরনিষেক। পরনিষেক মানে কি, অবশ্যই তোমার স্বনিষেক আর এটা হলো পরনিষেক। স্বনিষেক হলো একই দেহ থেকে উৎপন্ন শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে জাইগোট তৈরি করা। পরনিষেক মানে কি, যে দুইটা প্রাণী লাগবে, একটা পুরুষ একটা স্ত্রী। পুরুষ প্রাণী থেকে আসবে শুক্রাণু, স্ত্রী প্রাণী থেকে আসবে ডিম্বাণু। ওকে, হাইড্রা কিন্তু স্বনিষেক ঘটে না। হাইড্রার নিষেকের ক্ষেত্রে হাইড্রার পরনিষেক ঘটে, অর্থাৎ উভলিঙ্গ প্রাণী যদি শুক্রাশয়ে ডেভেলপমেন্ট ঘটে তাহলে সেটা হবে পুরুষ প্রাণী। আরেকটা উভলিঙ্গ হাইড্রা যা শুধু ডিম্বাশয়ের পরিস্ফুটন ঘটে ডিম্বাণু তৈরি করবে, সে হবে স্ত্রী প্রাণী। এইভাবে দুইটা প্রাণীর পরনিষেক ঘটে। ঠিক আছে, পরনিষেকটা আরেকবার বলেন না। পরনিষেক মানে হলো যে একটা পুরুষ প্রাণী থেকে শুক্রাণু তৈরি হবে, ক্লিয়ার। আর আরেকটা হলো স্ত্রী প্রাণী থেকে কি তৈরি হবে, ডিম্বাণু। ওকে, পুরুষ প্রাণী থেকে কি তৈরি হবে, শুক্রাণু। আর স্ত্রী প্রাণী থেকে কি তৈরি হবে, ডিম্বাণু। ঠিক আছে, তাহলে এই পুরুষ প্রাণীর শুক্রাণু স্ত্রী প্রাণীর ডিম্বাণুর সাথে যখন মিলিত হবে তখন সেটাকে কি নিষেক হবে, পরনিষেক। তাহলে শুক্রাণু আসলো একটা বডি থেকে, ডিম্বাণু আসলো আরেকটা বডি থেকে। তাহলে দুইটা ভিন্ন বডি থেকে শুক্রাণু আর ডিম্বাণু আসলো এবং মিলিত হলো, এটাই হলো কি পরনিষেক। ক্লিয়ার? জাইগোটটা কোন দেহে হবে স্যার? তৃতীয় কোনো দেহে নাকি স্ত্রী? না, মনে করো যে বহির্নিষেক যদি হয়, মানে পানিতে নিষেকটা ঘটবে, তাহলে জাইগোট ঘটবে পানিতেই জাইগোট হবে। যেমন মাছের ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে তোমার আগে ডিম্বাণু ছাড়ে, স্ত্রী রুই মাছ ডিম্বাণু ছাড়ে। ডিম্বাণু ছাড়ার পর তখন পুরুষ মাছ বুঝতে পারে যে স্ত্রী মাছ ডিম্বাণু পানিতে ছেড়ে দেবে, তখন পুরুষ রুই মাছ গুলো এক ধরনের বীর্য বা এক ধরনের মিল্ট, মিল্ট, এই মিল্ট বা সাদা রস এই ডিম্বাণুর উপরে ছেড়ে দেয়। যার ফলে পানিতেই তখন এই শুক্রাণু গুলো বা মিল্ট বা বীর্য রসে শুক্রাণু থাকে, যার ফলে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে এবং পানিতেই তখন সেটার জনন ঘটে জাইগোট তৈরি হবে। ঠিক আছে, আর আমরা মানুষের ক্ষেত্রে মাছটা বড় হয়, হ্যাঁ, পানিতে ওটাকে তখন কি বলে, ওই জায়গাটা আস্তে আস্তে ভ্রূণ হবে, পোনা তৈরি করবে পানিতেই। ওই ছোট পোনাটাকে তোমার বলা হয় ধানি পোনা, তারপরে আঙ্গুলি পোনা, এরকম পোনা তৈরি হবে এবং এটা এক সময় বড় রুই মাছ তৈরি করবে। আর যেমন আমরা মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে শুক্রাণু পুরুষ প্রাণী স্ত্রী প্রাণীর দেহে প্রবেশ করাচ্ছে, স্ত্রী প্রাণীর দেহে আগে থেকে ডিম্বাণু থাকে এবং এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে স্ত্রী প্রাণীর দেহে ইউটেরাস বা জরায়ুতে কি হচ্ছে, জাইগোটটা তৈরি হচ্ছে। এই জন্য এটা কি অন্তর্নিষেক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসবো নিউরোসাইট। হ্যাঁ, এই যে নিউরোব্লাস্ট বা নিউরোসাইট। তো নিউরোব্লাস্ট বা নিউরোসাইট দুই ভাবে আসে। একটা হলো তোমার যদি বলে বহিঃত্বকীয় কোষের গঠন যদি আমরা বলতে চাই, তখন 7 ধরনের কোষের নাম, অবস্থান, গঠন ও কাজ এই হিসেবে আসতে পারে। আবার অনেক সময় শুধুমাত্র
আদর্শ নিউরোসাইটের গঠন ও কাজ বর্ণনা করো, এভাবে রাখতে পারে। তো দুইভাবে আসলে দুই রকম। যখন নিউরোসাইট 7টা কোষের মানে বহিঃত্বকের কোষের গঠন হিসেবে আসবে তখন নিউরোসাইট ছোট করে বলতে হবে। আর যখন নিউরোসাইট নিজেই একটা বড় প্রশ্ন, অর্থাৎ আদর্শ নিউরোসাইটের চিত্র এঁকে গঠন বর্ণনা করো, তখন নিউরোসাইট কিন্তু নিজেই একটা বড় প্রশ্ন। বুঝতে পেরেছো কথাটা? আবার স্যার একটু বলেন স্যার। আচ্ছা, আবার আমি বলতেছি, মনে করো নিউরোসাইট সম্পর্কিত দুইটা কোশ্চেন আসতে পারে। মনে করো পরীক্ষায় আসলো আদর্শ নিউরোসাইটের গঠন বর্ণনা করো, তখন আদর্শ নিউরোসাইটের গঠন বর্ণনা হলে এখানে যেটা আছে আমরা যে স্লাইড গুলো দেখাবো এখানে যেগুলো আছে এগুলো লিখতে হবে। আর যদি মনে করো এভাবে আসে যে হাইড্রার বহিঃত্বকের যে কোষগুলো আছে 7 ধরনের কোষ, তাদের নাম, গঠন ও কাজ লিখবো। ঠিক আছে? আসলে এত বড় কোশ্চেন এখন আর আসে না। আগে আমরা যখন সৃজনশীল যখন ছিল না তখন ওই কোশ্চেনটা আসতো, 10 মার্কের কোশ্চেন ছিল এটা। এখন তার 10 মার্কের কোশ্চেন না, 10 মার্ক বা 6 মার্ক এরকম থাকবে। তখন ক, খ, গ বলে 3টা অপশন থাকে। ঠিক আছে? তো এখন তো 1, 2, 3, 4 এভাবে আসে। এই জন্য এত বড় কোশ্চেন এইভাবে দিবে না, হয়তো 2টা কোর্স দিয়ে দিল, স্নায়ু কোষ, সংবেদী গঠন ও কাজ বর্ণনা করো, বা হয়তো বলে পেশিয়াবলী কোষ, ইন্টারস্টিটিভ কোষের গঠন বর্ণনা করো, এরকম হয়তো দিল। এরকম ছবিটাই উদ্দীপক দিল, উদ্দীপক দিয়ে এখানে অ্যারো দিয়ে এক্স, বা এখানে অ্যারো দিয়ে দিয়ে দিলাম ওয়াই। তাহলে এক্স মানে হলো পেশিয়াবলী কোষ, ওয়াই মানে হলো ইন্টারস্টিটিয়াল কোষ। এদের অবস্থান, গঠন ও কাজ লিখবে। ব্যাপারটা কি ক্লিয়ার? বা এখানে আমি দিয়ে দিলাম জেড মানে নিউরোসাইট কোষের চিহ্নিত চিত্র গঠন বর্ণনা করতে হবে। তাহলে সাধারণত এইভাবে আসে। আর আরেকটা বললাম যে নিউরোসাইট, যদি 7 ধরনের কোষের নাম, গঠন ও কাজ আছে তখন নিউরোসাইট ছোট্ট করে বলতে হবে। আমরা যদি ছোট্ট করে বলি, তাহলে নিউরোসাইটের মনে করো এইভাবে আসে 7 ধরনের কোষের গঠন, এই যে এরকম, এই যে এই 7 ধরনের কোষের নাম লিখবা, এবং 7 ধরনের কোষের নাম লিখে প্রত্যেকটা কোষের অল্প অল্প করে গঠন লিখবো। কাজ অনেক সময় চাই, অনেক সময় চাই না। তো সেক্ষেত্রে নিউরোসাইটের বর্ণনা কতটুকু হবে? তখন আমরা প্রথমে কি বলবো, নিউরোসাইটের অবস্থানটা কি বলবো, যে পেশিয়াবলী কোষের আশেপাশে নিউরোসাইট অবস্থান করে। আচ্ছা, এরপরে আমরা কি বলবো, যে নিউরোসাইটের বহির্মুখী প্রান্তে নিউরোসিল বলে একটা সূক্ষ্ম রোমের মতো অংশ থাকে, এই যে কাটার মতো অংশ, এটার নাম কি? নিউরোসাইট, সরি নিউরোসিল। এই নিউরোসিল এই অংশের নাম কি? নিউরোসিল। আর এখানে একটা রয়েছে অপারকুলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অপারকুলাম, নিউরোসাইটের ঠিক নিচে। অপারকুলামটার কাজ কি? অপারকুলাম দিয়ে এরা নিউরোসিসকে উঠিয়ে রাখে। আলাদা কোনো চিত্র নাই? আলাদা চিত্র আছে, ওটা আমি পরে আসছি। আমি যখন 7 ধরনের কোষের অর্থাৎ হাইড্রার বহিঃত্বকের কোষের গঠন ও কাজ যখন চাইবে তখন যে কথাগুলো লিখতে হবে সে কথাগুলো আমি বলতেছি। ওকে? তাহলে এটা হলো নিউরোসাইটের নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো অপারকুলাম। ওকে, অপারকুলাম। আচ্ছা, আমরা একটা বড় চিত্রটাই ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছ, দেখা যায় ছবিটা? জি স্যার, এমন কেন এটা? এটাই কিন্তু 2 ধরনের ভাবে আছে। একটা হলো এই নিউরোসিস্ট সূত্র খোলা অবস্থায়, আর এটা হলো নিউরোসিস্ট সূত্র বদ্ধ অবস্থায়। তাহলে এটার সূত্র অনেক পার্থক্য। হ্যাঁ, দুটোই অনেক পার্থক্য। এটা হলো সূত্র খোলা অবস্থায়, মানে সূত্রটা বাইরে বের হয়ে এসেছে। আর এখানে নিউরোসিস্ট সূত্রটা নিউরোসাইটের মধ্যেই আবদ্ধ অবস্থায় আছে। তাহলে সূত্রটা আবদ্ধ করে রাখে কি? কোনটা আছে? মেনলি তোমরা যে এটা আসবা সূত্র খোলা অবস্থায়, এটা ডান পাশেরটা। তাহলে এই সূত্রটাকে আবদ্ধ রাখে কে? অপারকুলাম, এই যে অপারকুলাম, এই চাকতির মতো অংশ। ওকে, ঢাকনা। এই অপারকুলামটা হলো নিউরোসিস্ট সূত্রকে আবদ্ধ রাখে। ওকে, আর নিউরোসিস্টের ভিতরে কি থাকে? এক ধরনের রস থাকে, বিষাক্ত রস। এই রসটার নাম কি? হিপনোটক্সিন। ওকে, আর কি কি থাকতে পারে?
নিউমোটোসিস্ট সূত্রকের গোড়ার অংশটা হলো চওড়া। এই চওড়া অংশকে বলা হয় ফ্যাট, বা এই যে আমরা বলতেছি বাট বা ফ্যাট। সূত্রকের গোড়ার অংশটা চওড়া, এটাকে আমরা বলবো ফ্যাট বা বাট। ফ্যাট অংশে থাকবে হলো বড় কাটা বার্ব, আর ছোট কতগুলো সারি সারি কাটা থাকে, এগুলোর নাম হলো বার্বিউল। সূত্রকের শীর্ষ প্রান্ত ফলা, এটা হলো সূত্রকের শীর্ষ প্রান্ত, এটা ফলা। আর কোষ্ঠের ভিতরে আর কি থাকে? কোষ্ঠের ভিতরে থাকে ল্যাক্টো, প্যাটানো একটা সূত্র, এই ল্যাক্টো, এটা হলো পেশি সূত্র, এগুলো হলো পেশি সূত্র, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে এই কথাগুলো বললেই তোমার হয়ে গেল। আর এই কোশ্চেনটা যখন আলাদাভাবে আসবে তখন প্রত্যেকটা অংশের পার্ট বলতে হবে। মনে করো এখন পরে কে আসছে আদর্শ নিউক্লিওসাইড কোষের গঠন চিত্র সহ বর্ণনা করো। কোশ্চেনটা এইভাবে আসছে, তখন এখানে যেগুলো আছে এটা তখন আমি যে এখন আমি কিন্তু এটা আগে বলি নাই, এখানে বলেছি কিন্তু সংক্ষেপে বলেছি। এখন 4 মার্কের কোশ্চেন বা 3 মার্কের কোশ্চেন যদি আসে, তাহলে এই যে এই অংশটা শুরু করবো, এখান থেকে শুরু করবো। এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, এই 3টা স্লাইড লিখলেই হবে। তো যাই হোক, তা আমরা এখন এটা আবার আমি বলতেছি। তাহলে লিম্ফোসাইটের অবস্থানটা কোথায়? আমরা আগে বলেছিলাম যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এদের অবস্থান, এবং হাইড্রার পদতল বা পাথরশক্তি ছাড়া দেহের প্রায় সব জায়গাতেই এরা থাকে। আকার দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতির মতো বা পেয়ালাকার। মিশকলিয়া সংলগ্ন প্রান্তটি সামান্য সরু এবং বাইরের মুক্ত প্রান্ত চওড়া। আবরণ, এর আবরণ কয় স্তরী? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর আবরণ হলো 2 স্তরী। এর আবরণ হলো 2 স্তরী। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা 2 স্তরে, কোষের গোড়ার দিকে একটা নিউক্লিয়াস, আর এটা পুরোটাই হলো সাইটোপ্লাজম, পুরোটাই সাইটোপ্লাজম। আমরা কি আবরণটা বুঝতে পেরেছি? 2 স্তরে আবরণ। নেমাটোসিস্ট, গ্রিক নেমা মানে সুতা, আর কিস্টিস মানে হলো থলি। কোষের ভিতরে আমরা দেখবো প্রোটিন আর ফিনল দ্বারা গঠিত হিপ্নোটক্সিন বিষাক্ত রস। সূত্রটি লম্বা, সরু, ফাঁপা, প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলে। ক্যাপসুলের সরু প্রান্তটি প্রসারিত হয়ে সূত্রক গঠন করে। সূত্রকের চওড়া প্রান্তকে বলা হয় বাট, এবং বাটের বড় কাঁটাগুলোর নাম বার্ব, ছোট কাঁটাগুলোর নাম হলো বার্বি। আর একটি অনিক্ষেপিত নেমাটোসিস্টে বাটখানি কাঁটা ও সূত্রক সহ ক্যাপসুলে উল্টো ভাবে ঢুকে থাকে। এইটা সূত্রক যদি নিক্ষেপিত বা নির্গত না হয়, তাহলে সূত্রক সহ বাট অপারকুলাম দিয়ে নেমাটোসিস্ট, এই যে নেমাটোসিস্ট ক্যাপসুলে ঢুকে থাকবে। বুঝতে পেরেছো? যদি সূত্রকটা নিক্ষেপ না হয়, আর সূত্রক নিক্ষেপ করলে বাট সহ সূত্রক বাইরে বের হয়ে আসে। কখন নিক্ষেপ করে? যদি শিকার পায়, খাদ্য গ্রহণ করার সময়। ওকে, অপারকুলাম তাহলে এটা ঢাকনার মতো গঠন, যা দিয়ে নিউক্লিয়াসের উপরের প্রান্তটা ঢাকা থাকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা আমরা আগে বলেছিলাম যে এখানে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোষের মুক্ত প্রান্তে দৃঢ় সংবেদনশীল যে অংশটা রয়েছে, এটা কাটার মতো অংশ, না নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আসলে শিকার যখন এখানে এসে টাচ করে, তখন কি হয়? সে উত্তেজিত হয়ে যায়, সে সামান্য সরে যায়, এবং অপারকুলাম নামক ঢাকনাটা খুলে যায়। এই যে এখানে খুলে গেছে, এই যে অপারকুলাম ঢাকনাটা এইভাবে ছিল, ঢাকনার মতো ঢাকা ছিল, কিন্তু শিকার পাওয়া মাত্র নিউক্লিয়াস উত্তেজিত হয়, অপারকুলাম সরে যায়, আর ভিতর থেকে তখন চাবুকের মতো সূত্রটি ফ্যাট সহ বাইরে বের হয়ে আসে। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। পরে আসবো পেশি সূত্র। কতগুলো ক্ষুদ্র পেশিতন্ত্র ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্ট হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। হ্যালো।
আমি এখানে আমরা দেখলাম যে এই যে এগুলো সেটা পেশি এবং পেশি শক্তি, এই যে লম্বা লম্বা হয়ে আছে এগুলো পেশি শক্তি। সবগুলো তন্তু একত্রিত হয়ে নিউরোসাইটের প্রিন্টের ভিতর দিয়ে মেসোগ্লিয়ার সাথে মিলিত হয়। এছাড়াও নিউরোসিস্টের নিম্ন প্রান্তে ল্যাক্টো বলে প্যাটার্ন সূত্র থাকে। এই যে এটা হলো নিউরোসিস্ট ক্যাপসুল, আর এখানে আমরা প্যাটার্ন ল্যাসো দেখতে পাচ্ছি। আর এই নিউরোসিস্ট ক্যাপসুলের মধ্যে একটা রস থাকে, রসটার নাম কি বলতে পারবা? নিউরোসিস্ট ক্যাপসুলের ভিতরে একটা বিষাক্ত রস আছে, নামটা কি? স্যার হিপনোটক্সিন। 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 এই রসটা গঠন কি দিয়ে তৈরি? আমিষ আর ফেনল। ফেনল জিনিসটা কি তোমরা দেখেছো? দেখার সৌভাগ্য হয়েছে? না স্যার। আচ্ছা, সবাই দেখেছো হারপিক আছে না? হারপিক। জি স্যার। ফেনল তো তাকে জৈব যৌগ না? হ্যাঁ, জৈব যৌগ। হারপিকের মেইন উপাদান ফেনল। ওখানে অনেক সুগন্ধি মেশানো থাকে, কিন্তু মেইন উপাদানটা হলো ফেনল। হ্যাঁ, এখন যদি আমরা হারপিক খেয়ে ফেলি, আমরা কিন্তু আমাদের দেহটাকে আমিষ, তাহলে আমাদের দেহে কিন্তু হিপোটক্সিন তৈরি হয়ে যাবে। যদি আমরা বেশি পরিমাণে হারপিক খেয়ে ফেলি, মানে আমি ফেনল খাচ্ছি আর আমার দেহটা হলো আমিষ, তাহলে আমার দেহে হিপোটক্সিন তৈরি হবে, আমি মারা যাবো। বুঝতে পেরেছো? স্যার কেউ কি হারপিক খায়? হ্যাঁ, অনেকে আত্মহত্যা করার জন্য খাইছে। স্যার ইঁদুরের বিষ খাওয়া যাবে না, হারপিকে খেতে হবে? না, ইঁদুরের বিষও খাই, তবে পরিমাণে অল্প খেলে তো আর মরবে না। কোনটা স্যার কার্যকরী বেশি? কার্যকরী বেশি। ইঁদুরের বিষটা বেশি কার্যকরী। তোমরা আবার অ্যাটেম্প নিও না। ছাত্রলীগদের খাওয়ানো দরকার স্যার। না, ওদের খাওয়ালে এই ফেনলটা খাওয়াইতে হবে। আচ্ছা, এরপর আমি দেখি ওই যে ছবিটা আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? হ্যালো স্যার, স্ক্রিন দেখা যেতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখি হোয়াইট বোর্ডটা বের করার চেষ্টা করছি। নিচের ওই লেখাগুলো আছে। নিচের কারণে সবকিছু স্লো আসছে। জি স্যার।